সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 15 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, 30 মিনিট সময় দেওয়া থাকবে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখার আগে এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্ন তোমরা পিডিএফ ফাইল পেতে চাইলে অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলোকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো প্রথম ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে। ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পায়েন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, ঠিক আছে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ে পোকার বাসা বাড়ি, এগুলো রয়েছে। এছাড়া তোমাদের হজা বড়রা যে সহায়ক পাঠ আছে সেখানে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং ভাষা চর্চার যে ব্যাকরণ বই সেখানে বিসর্গ সন্ধি আর হচ্ছে শব্দের গঠন, এগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টে দেওয়া হবে। তোমাদের 4টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রথমে, প্রতিটা প্রশ্নের মান এগুলো 1 নম্বর করে থাকবে। ঠিক আছে, সঠিক উত্তর যেটা হবে সেটা বেছে নিয়ে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো তোমাদের গদ্য থেকে থাকবে 1টি, কবিতা থেকে থাকবে 1টি আর ব্যাকরণ থেকে থাকবে 2টি। ঠিক আছে, এরপর থাকবে এসএকিউ প্রশ্ন যেগুলোর মান 1 নম্বর করে এবং এখান থেকে তোমাদের এক কথায় উত্তরগুলোকে লিখতে হবে। ঠিক আছে, 7টি দেওয়া থাকবে, 7 থেকে 7 নম্বর, এগুলো তোমাদের থাকবে গদ্য থেকে 1টি, কবিতা থেকে 1টি, ঠিক আছে, ব্যাকরণ থেকে 3টি আর হচ্ছে সহায়ক পাঠ থেকে 2টি। ঠিক আছে, তো সহায়ক পাঠ থেকে শুধুমাত্র তোমাদের বড় প্রশ্ন থাকবে না, 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে এবং ব্যাকরণ থেকেও তাই, সেখানে কোনো বড় প্রশ্ন থাকবে না, শর্ট প্রশ্ন থাকবে এমসিকিউ আর এসিকিউ। আর দুটি তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটি হচ্ছে কবিতা থেকে আর একটা হচ্ছে গদ্য থেকে। ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকতে পারে, ঠিক আছে, সেখানে তোমাদের যেকোনো 2টি লিখতে হবে। এরকম 15 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। চলো এখন আমরা একটা নমুনা প্রশ্নপত্র দেখে নিই। দেখো প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 4 = 4। পরের দেখা হচ্ছে পাখিরা বেগুনি, জলপাই, সবুজ, লাল রং দেখতে পায় না। এখানে কি উত্তর হবে? পাখিরা বেগুনি রং দেখতে পায় না। ঠিক আছে, পরের দেখা শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুড় গাছে? তো শঙ্কর এমু পাখিকে সবেদা গাছে বসতে দেখেছিল। এরপর গয়ের দেখা হচ্ছে পাইন যেন বরফের রূপলি, সোনালি রূপলি, সবুজ লালচে কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। তো পাইন যেন বরফের রূপলি কাপড় পরে, ঠিক আছে, কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। এরপর হচ্ছে ঘয়ের দাগে অন্ন শব্দের প্রচলিত অর্থ হলো ভাত, খাবার, যে কোনো খাদ্যবস্তু, প্রয়োজনীয় খাদ্য। ঠিক আছে, তো অন্ন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ভাত। ঠিক আছে, তো দেখো তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, এখানে আমরা তোমাদের জন্য এক্সট্রা প্রশ্ন রেখেছি, তোমরা সব প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। ঠিক আছে, উমর দেখা হচ্ছে কোন দল শব্দটিকে দল বিশ্লেষণ করলে আমরা পাই 2টি দল, কোন দল, 3টি দল, কো ন দল, 4টি দল, কো ন দল আর 5টি দল, কো ন দল অ। তো কোন দল, এটাকে শব্দ যদি আমরা দল বিশ্লেষণ করি তাহলে কি হবে? কোন দল, 2টি দল পাবো। ঠিক আছে, তো সঠিক উত্তর আমাদের এটা হবে, 2টি দল পাওয়া যাবে, কোন দল, এরকম। এরপর হচ্ছে চয়ের দাগে তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তপ যোগ বন, এরপর আছে তপ যোগ বন, তপ যোগ বন আর তপ যোগ বন। তো তপবন এটা সন্ধি বিচ্ছেদ করলে হবে আমাদের কোনটা? না তপ যোগ বন। ঠিক আছে, তপ যোগ বন, তপবন। আর নিঃ যোগ চেষ্ট এখানে সন্ধিবদ্ধ পদটি হবে, এখানে নিশ্চেষ্ট 4টি বানান দেওয়া আছে, সঠিক বানান কোনটা হবে? মূর্ধন্য রস্যিকার, তালব চয় একার, মূর্ধন্য শয়ের টয়, এটা হচ্ছে নিশ্চেষ্ট, নিঃ যোগ চেষ্ট, এটা সন্ধিবদ্ধ পদ হচ্ছে নিশ্চেষ্ট। এরপর দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 7টি প্রশ্ন এখানে তোমাদের দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? তো শঙ্করের স্বপ্নে বাতাসের রং হচ্ছে নীলচে। পরের দাগে শঙ্কর কিসের স্বপ্ন দেখে? উত্তর লিখবে শঙ্কর পাখির মধ্যে উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। এরপর কয়ের দাগে খোলের মধ্যে কি বোঝাই করা? তো খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা। ঠিক আছে, অর্থাৎ নৌকোর খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা। এরপর ঘরের দাগে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর লিখবে ছায়ার মতোই অশ্বত্থ গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অশ্বত্থ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। ঠিক আছে, উমর দেখা হচ্ছে কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়? উত্তর লিখবে কুমোরে পোকা তীক্ষ্ণ স্বরে একটানা গুনগুন শব্দ করে, তা শুনে বোঝা যায় কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বাঁধছে। ঠিক আছে, চয়ের দাগে কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, মিহিন শব্দের অর্থ ও বিপরীতার্থক শব্দ
লেখো। তো মিহিন শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম আর বিপরীত শব্দ হচ্ছে মোটা। ঠিক আছে, তো তোমাদের 7টি প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু আমাদের এখানে তোমাদের জন্য কয়েকটা এক্সট্রা প্রশ্ন রেখেছি, সব প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। ছয়ের জায়গায় দেখো ষষ্ঠ সংখ্যাবাচক না পূরণবাচক শব্দ, তো ষষ্ঠ এটা হচ্ছে একটি পূরণবাচক শব্দ। এরপর বর্গীয় জ দাগে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? তো ধ্বনি হলো মানুষের মুখের ভাষা, অপরদিকে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। ঠিক আছে, এরপর হচ্ছে ঝয়ের দাগে পরিচ্ছদ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। তো পরিচ্ছদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ছদ। ঠিক আছে, পরিচ্ছদ। পরের প্রশ্নগুলো দেখো, ইঙ্গর দাগে দেওয়া আছে বুড়োর বয়স ওঠে আর নামে। ঠিক আছে, এরকম করে বর্তমানে বুড়োর বয়স কত? এখানে উত্তর লিখবে বর্তমানে বুড়োর বয়স হচ্ছে 13। ঠিক আছে, এরপর টয়ের দাগে সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। বক্তা কে? এখানে আলোচ্য উক্তিটির বক্তা হচ্ছে বেড়াল। ওকে, ছয়ের দাগে হজ বড়লা গল্পের রোমানটা কোথায় বেড়াল হয়ে গিয়েছিল? উত্তর লিখবে হজ বড়লা গল্পের রোমানটা গাছতলায় বেড়াল হয়ে গিয়েছিল। এরপর টয়ের দাগে যে কোনো এক জোড়া সমচালিত ভিন্নার্থক শব্দের অর্থ পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো। এখানে দেখো আশা দুটি বানান দেওয়া আছে, আ দ্বন্দ্ব সহায়কার আশা আর আ তালব্য সহায়কার আশা, আর দয়ের হস্যিকার দ্বন্দ্ব দিন আর দয়ের দীর্ঘিকার দ্বন্দ্ব দিন। ঠিক আছে, এগুলোর মধ্যে পার্থক্য কি, সে পার্থক্য দেখিয়ে আমাদের একটা করে বাক্য লিখতে হবে। যেমন আশা, আ দ্বন্দ্ব সহায়কার আশা মানে আগমন। ঠিক আছে, কেউ আসছে বা, ঠিক আছে, এরকম। তো আমরা এখানে এটা দিয়ে বাক্য লিখছি, রাত্রে বা রাতে জঙ্গলে আসা ঠিক নয়। ঠিক আছে, এখানে আসা মানে হচ্ছে কি আগমন, আর আ তালব্য সহায়কার আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা, মনের যে আকাঙ্ক্ষা বা মনের ইচ্ছা। ঠিক আছে, এখানে আমরা একটা বাক্য লিখছি, আমি অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে দয়ের রসিকা দ্বন্দ্ব দিন, এই দিন মানে হচ্ছে দিবস, যেটা হচ্ছে আমরা দিনের বেলা বলি। তো আমরা এখানে বাক্য লিখছি দিন ফুরালো এবার খেলাধুলা বন্ধ করো। ঠিক আছে, এবার দয়ের দীর্ঘিকার দ্বন্দ্ব দিন, এই দিন মানে হচ্ছে দরিদ্র। তোমরা বাক্য লিখছি দরিদ্র মানুষকে সব সময় সাহায্য করবে। ঠিক আছে, এরকম করে আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখো, নেক্সট ঢয়ের দেখে হজ বড়লা গল্পে বুড়ো দর্জি যা কিছু মাপে তা 26 ইঞ্চি হয় কেন? তো উত্তরটা লিখবে হজ বড়লা গল্পে বুড়ো দর্জির ফিতের মধ্যে শুধু 26 লেখাটাই ছিল, তাই সে যা কিছু মাপে তা 26 ইঞ্চি হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4। ওকে, প্রতিটা প্রশ্নের মান 2 নম্বর করে। পরের দেখা দেওয়া আছে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো। তো উত্তর লিখবে এখানে মিল কি না, এমু পাখির যে কাল্পনিক বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির শুধুমাত্র আকৃতিগত মিল ছিল। ঠিক আছে, শুধুমাত্র আকৃতিগত মিলই ছিল, এছাড়া আর কোনো মিল ছিল না। আর অমিল কি ছিল না, শঙ্কর এমু পাখি সম্পর্কে বলেছিল এমু পাখি অনেকটা বাজ পাখির মতো দেখতে, ছাই রঙের বিরাট মাপের পাখি, সে উঠতে থাকলে ডানায় বাতাস কাটার শব্দ হয়, তাতে অন্য পাখিরা ভয়ে সরে যায়। অথচ বাস্তবে এমু পাখি উড়তে পারে না, সে খুব জোরে দৌড়াতে পারে। ঠিক আছে, অর্থাৎ সে দৌড়বাজ পাখি, থাকে আন্দিজ পর্বতমালায় এবং 3 বছরে একবার 2টি করে ডিম পাড়ে। আর এমু পাখিকে দেখতেও বাজ পাখির মতো নয়। তাছাড়া শঙ্কর বলেছিল এমু পাখি সে দেখেছে ঘোল পুকুরে, অথচ বাস্তবে এমু পাখি আন্দিজ পর্বতমালায় থাকে। তাই এমু পাখি সম্পর্কে শঙ্করের দেওয়া বর্ণনার সঙ্গে প্রকৃত এমু পাখির কোনো মিল ছিল না। ঠিক আছে, দেখো এর সঙ্গে তোমাদের আরেকটি অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? তো উত্তর লিখবে ছাতার মতোই অসৎ গাছটি তার অনেক শাখা প্রশাখা বিস্তার করে পথিকদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে, তাই অসৎ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে পাম গাছের বুক বেদনায় ভরা কেন? উত্তর কি লিখবে না, মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক আছে, এদিকে মরুভূমির বালি অত্যন্ত গরম। ঠিক আছে, তার হাওয়া পাম গাছের বুকে লাগে, মরু তপ্ত হাওয়ায় পাম গাছের ভীষণ কষ্ট হয়, এ কারণেই তার বুক বেদনায় ভরা। তো এর সঙ্গে তোমাদের একটি অথবা দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে কি তাই তারা স্বভাবত নীরব, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে এখান থেকে। ঠিক আছে, এটার উত্তর দেখো, প্রশ্নে উদ্ধৃত এই কথাটিতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তাই তারা স্বভাবত নীরব, এখানে কাদের কথা বলা হয়েছে না, জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। এবার তাদের যে স্বভাবগত নীরবতা, এটার কারণ কি? উত্তর লিখবে তাদের এই স্বভাবগত নীরবতার কারণ হলো সর্বদা প্রাণ বাঁচিয়ে চলার প্রয়োজনীয়তা। এ প্রসঙ্গে বক্তা বলেছেন পোষা জন্তুরা বেশি চিৎকার করে, কিন্তু বনের জন্তুরা তা করে না। পোষা কুকুর বা ঘোড়া যে পরিমাণ চিৎকার করে জঙ্গলি কুকুর বা ঘোড়া ততটা করে না।
তাছাড়া জঙ্গলের পশুরা যদি চেঁচামেচি করে তবে অন্য হিংস্র পশুর হাতে তাদের জীবন বিপন্ন হতে পারে। এ কারণেই বনের পশুরা আত্মরক্ষার খাতিরে নীরব থাকে। ঠিক আছে, এভাবে প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর বাংলা বিষয়ের আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও পেয়ে যাবে। ঠিক আছে, চাইলে সেখান থেকে প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।